এই পাটগ্রাম হাতিবান্ধার জনমানুষের নেতা, যাকে ধীরে 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 আপনারা শক্তি সঞ্চয় করছেন এবং আপনারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। সেই প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিএনপি অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, যাদেরকে ঘিরে আজকের সম্মেলন সেই প্রিয় কাউন্সিলর, ডেলিগেট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। একটু আগে যে তিস্তা পাড়ের সামান্য কয়েক মিনিটের একটি ডকুমেন্টারি দেখালাম, সেটা আপনাদের কেমন লাগলো? এটি আমাদের জীবন ঘনিষ্ঠ, এটি আমাদের আকাঙ্ক্ষা, এটি দীর্ঘদিন রংপুরের, বৃহত্তর রংপুরের মানুষ বৈষম্য শিকার হয়েছি আমরা। বৈষম্যের কারণে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। খুব বেশি অর্থের প্রয়োজনও ছিল না। পাওয়ার চায়না যখন এটি পরিকল্পনা নকশা সরকারকে দিয়েছিল, সেটি ছিল মাত্র 8,000 কোটি টাকা। বাংলাদেশের এমন অনেক বিলাসী প্রকল্প বাস্তবায়ন করে সরকার অন্য অন্য অঞ্চলে, কিন্তু আমাদের ভাগ্যহত বৈষম্যহীন এই রংপুরের মানুষের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ হয়নি। এই পরিকল্পনার ভিতরে ছিল যে তিস্তা নদীর শাসন করা হবে, খনন করা হবে, গাইড বান দেওয়া হবে, হাউজিং করা হবে, ইকোনমিক্যাল জোনের মাধ্যমে শিল্প কারখানা নির্মাণ করা হবে এবং পর্যটন নগরী করা হবে। অর্থাৎ এক তিস্তা নদী ঘিরে রংপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্য, হারিয়ে যাওয়া সভ্যতা ফিরে আসা সম্ভব ছিল। এটি দিচ্ছে না। একটু আগে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শুনেছেন। উনি বলেছেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এই প্রতিশ্রুতিটি আমি আপনাদের পক্ষ নিয়ে রেখে দিয়েছি ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। আমরা এই সরকারকে বলবো, গড়িমসি না করে, টালবাহনা না করে, ইতিমধ্যে সরকার এখানে অনেক বড় বড় প্রকল্প অনুমোদন দিয়েছেন। আমাদের তিস্তা মহাপরিকল্পনার অনুমোদন অল্প সময়ের মতো দিবেন, নতুবা আমরা আন্দোলন চালিয়ে যাব, আন্দোলন থেকে পিছপা হব না। এখন আসি সম্মেলনের বিষয়ে আলোচনা করতে। এটি যেহেতু সম্মেলন, আপনারা জানেন যে দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী সরকারের আওতায় শুধু পাটগ্রাম নয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটি অঞ্চল ফ্যাসিবাদের করাল আঘাতে আমরা সবাই নিষ্পেষিত, নির্যাতিত ছিলাম। আমরা 10টা লোক এক জায়গায় জমায়েত হতে পারি নাই, মিছিল শোভাযাত্রা তো দূরের কথা। বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেলে সেখানে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করেছে। শ্যালো ইঞ্জিনিয়ারিং ঘরে ঘুমিয়েছিল আমার নেতা কর্মীরা, সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছে। তারপরেও পাটগ্রামে আমি যে কমিটিটা করে পাঠিয়েছিলাম জেলা থেকে, তারা অবিশ্রান্ত পরিশ্রম করে সবগুলো ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করতে সক্ষম হয়েছে। সেজন্য সেই কমিটিকে আমি ধন্যবাদ জানাই। পাটগ্রাম উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা আন্তরিকতার সঙ্গে সবগুলো ইউনিয়ন সম্মেলন, ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করতে পেরেছে। কিন্তু উপজেলা সম্মেলনটা বিলম্ব হয়েছে অন্য কারণে। সেটি আপনারা জানেন যে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন তুঙ্গে উঠে গেল, তখন আর সম্মেলন করার কোনো পরিবেশ পরিস্থিতি আমাদের ছিল না। সেজন্য কিছুটা বিলম্ব হয়েছে। একটি দেশের পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে, পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এখন মুক্ত বাংলাদেশ, আমরা স্বাভাবিকভাবে কথা বলতে পারি, শোভাযাত্রা করতে পারি, মিছিল করতে পারি, আমাদের আকাঙ্ক্ষার কথা আমরা বলতে পারি। কিন্তু এমন একটি সময় ছিল যে বাংলাদেশের জন্য আমার পিতা সহ 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছিল। সেই বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে নিয়ে, সেই বাংলাদেশকে কি পর্যায়ে নিয়ে গেছিল সেটি যদি বলতে চাই তাহলে দীর্ঘ সময় লাগবে। প্রত্যেকটি ঘটনার সাক্ষী আপনারা নিজেরাই জানেন। এই বাংলাদেশের জন্য তো এত লড়াই সংগ্রামের প্রয়োজন ছিল না, এত রক্তপাতের প্রয়োজন ছিল না।
কিন্তু আমরা দেখেছি যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বসে তখনই গণতন্ত্রের গলা টিপে হত্যা করে দেয়। শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন উনিও সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দিয়েছিলেন। আওয়ামী লীগ হলো ওই দল, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না। আওয়ামী লীগ তো সন্ত্রাসী, একটা ফেসিবাদী। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু গণতন্ত্রের লেবাস ধারণ করে। ওরা বলে গণতন্ত্রের মানুষ কন্যা। উনি তো গণতন্ত্রের মানুষ কন্যা না, উনি ছিল গণতন্ত্রের সবচেয়ে কুকন্যা। মানুষের কথা শুনতে চায় না, মানুষের গণতন্ত্রের অধিকার দিতে চায় না। যারাই আমরা কথা বলেছি তাদেরকে তকমা দিয়েছে আমরা নাকি সব রাজাকার। এই ছিল বাংলাদেশ। আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে শেখ মুজিব যেমন পছন্দ করে নাই, উনি বলেছেন লাল ঘোড়া নীল ঘোড়া রক্ষী বাহিনী দাবড়াই দিব, তার নিয়েও একই কাজ করেছে। সুতরাং আমি সবসময় একটা বলি, শেখ মুজিব একটা কথা বলতেন যে যেদিকে তাকাই সেদিকে চোরের দল। মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তা চোরের খনি থেকে কি সাধু সন্ন্যাসী তৈরি হবে নাকি? চোরের খনি থেকে কিন্তু চোরে পয়দা হয়। সুতরাং শেখ মুজিব যে চোরের খনি রেখে গেছে সেখান থেকে 16 বছর খালি চোর আর বাটপার আর দুর্নীতিবাদের পয়দা হয়েছে। সুতরাং আশা করাটা তো বেকার হবে। শেখ মুজিব নিজেই যেহেতু গণতন্ত্র বিশ্বাস করে নাই, সে কারণেই তার মেয়েও বিশ্বাস করে নাই। আমি কি বলেছিলাম একটি বক্তৃতায়? আমি বলেছিলাম যে পৃথিবীর যত লোক ডক্টর ইউনূসকে চেনে আপনার বাবাকে তত লোক চেনে না। এই কথাটা এখন বাস্তবায়িত হয়েছে, সত্য কথা বলেছি। আর একটা বলেছিলাম যে দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পরে কার প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকার কোনো উপায় নেই বা নিয়ম নেই। জানা যায় আমরাও গেলে বলি যে লোকটা ভালো ছিল, লোকটাকে আল্লাহ মাফ করো। তো দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন, তার জানাজাটা করতে দিলে আপনার সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল এই কারণে যে আপনার বাবার জানাজায় ছিল 17টা লোক, আর দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় থাকতো কয়েক লক্ষ লোক। এই দুটি অপরাধ আমার, যার জন্য সাইবার সিকিউরিটির মামলা দিয়েছিল আমার বিরুদ্ধে। কেন কথা বললাম? শেখ মুজিব কি পয়গম্বর ছিল নাকি? তার সমালোচনা করা যাবে না? রাজনীতি করবেন, সমালোচনা শুনবেন না? সেই জন্য আওয়ামী লীগের যখন পতন হয় তখন একদম গর্তের মধ্যে ঢুকে যায় এরা। 75-এ একবার গর্তে গিয়েছিল, দেখা পাওয়া যায় নাই। আর এবার যে কোথায় গেছে, হারিয়ে গেছে, নিখোঁজ সংবাদ দিল ওদের নেত্রী দেখা পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের পতন যখন হয় এইরকম ভয়াবহ পতন হয়। আর একবার বলেছিলাম যে ওই বঙ্গোপসাগরে ভেসে যাবে বঙ্গবন্ধু টঙ্গবন্ধু, ভেসে যায়নি, সবই গেছে, সবই বাস্তবতা। এই পরিস্থিতি আনতে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী 6 বছর জেল খেটেছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান মিথ্যা মামলায় দেশান্তরিত হয়েছেন। বিএনপির অগণিত নেতা কর্মী একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর জেলের ঘানি টেনেছেন। আমাদের অনেক প্রিয় সাথী গুম হয়েছেন, যার হদিস এখনো জানি না। আমাদের অনেক নেতা আত্মহত্যা দিয়েছে, শাহাদাত বরণ করেছেন। অনেক নেতা পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধ হয়েছেন। অনেকে বাড়ি ভিটা উচ্ছেদ হয়েছে, দোকান খামার থেকে উচ্ছেদ হয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে উচ্ছেদ হয়েছে। আমাদের কোথাও জায়গা ছিল না, আমরা ছিলাম অপান্ত। আমরা মনে হয় এই দেশে কোনো নাগরিক ছিলাম না। ওই যে শেখ মুজিব বলেছিল তার অনুসারীরা, এক নেতা এক দেশ। আমি বলতে চাই না কি হয়েছিল, আপনারা জানেন। একই পরিণতি হয়েছে। অহংকার দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না। শেখ হাসিনা দাম্ভিকতার সঙ্গে বলছেন বঙ্গবন্ধুর কন্যা পলায় না, বলে নাই? পালিয়েছে, যাওয়ার সময় শাড়ি কাপড়ও নিতে পারে না। এটাই আল্লাহর বিধান, আল্লাহর শাস্তি। অহংকার, কাউকে মানুষ মনে করতো না। খালেদা জিয়া তারেক রহমান সম্পর্কে এত অশ্লীল, এত অশ্রদ্ধ, অপমানসূচক উনি কথা বলতেন। আমাদের প্রিয় নেত্রীকে দেখেন, 6 বছর জেল খেটে সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করছে, শেখ হাসিনার নামটা পর্যন্ত উচ্চারণ করে নাই। এখানেই শেখ হাসিনা খালেদা জিয়ার তুলনা, তফাৎ। তারেক রহমান সেই 3 তালা
ভবন থেকে তাকে ফেলে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এতদিন দেশান্তরিত হয়েছে, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কুৎসা, কোনো হিংসাত্মক বক্তব্য রাখে না। এরাই হলো রাষ্ট্র নায়ক। এখানেই তফাৎ। খালেদা জিয়া লড়াই সংগ্রাম করেছে, আপোষ করে নাই। জেল খেটেছে, আপোষ করে নাই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। শেখ হাসিনা বারবার প্রস্তাব দিয়েছে, আপনি রাজনীতি ছেড়ে দেন, আপনাকে উন্নত চিকিৎসা বিদেশে পাঠিয়ে দিব। খালেদা জিয়া কি শুনেছেন সেটা? উনি বলেছেন যে আমি বাংলাদেশের মাটিতে মরবো, তবু লড়াই করে মরবো, তোমার সঙ্গে কোনো আপোষ করবো না। এই জন্য তো আমরা